আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের রাজনীতিতে আরেকটি শব্দ, আবারও পুরাতন একটা শব্দ চলে আসছে। মানে ড্রামা শুরু হয়ে গেছে। ড্রামা বলেন, নাটক বলেন, যেটা বলেন সেটা হচ্ছে কি জঙ্গি। আমরা বেশ কয়েকদিন ধরে একটা শব্দ মানে শুনতে পাচ্ছি যে সেটা হচ্ছে জঙ্গি। বাংলাদেশে জঙ্গির উত্থান, বাংলাদেশে জঙ্গির উৎপাত সবার বেড়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। কেন এই কথাটা আবার ছড়ানো হচ্ছে বা এই বিষয়টিকে আবার সামনে কেন নিয়ে আসা হচ্ছে। দেখেন, বিগত সরকারের আমলে আমরা যখন দেখেছি যে বিরোধী দল কোনো রাজনীতিতে কোনো ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করে, তখন কিন্তু এই বিষয়টাকে এই একটা ড্রামা সাজানো হতো, জঙ্গি নাটক সাজানো হতো। সেখানে দেখা যাচ্ছে যে কোথাও থেকে হুট করে একটা বাসায় গেছে, সেখানে গিয়ে দেখা মানে খোঁজ পাইছে যে জঙ্গি, তাদের বাসাটা ঘেরাও করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে একটা সুন্দর একটা নাটক সাজাইয়া পুরো আন্দোলনটারে থামায় দিচ্ছে। আমাদের বর্তমান সরকারের সময়ও এই বিষয়টি আবার সামনে আসতেছে। এখন এই বিষয় দুইটা, এটা বাস্তবে হইতে পারে বা ড্রামা হইতে পারে। দেখেন, যদি ড্রামা হয়, ড্রামা হওয়া সম্ভব। সেখানে কিসের জন্য ড্রামা হয়? ওই যে আগের যারা ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, রাইটার আছে, তারা কিন্তু এখনো স্ব পদে বহাল আছে। হয়তোবা একটু রদবদল হইছে। কিছুটা যারা মানে কঠিন লেভেলে যারা ডিরেক্টর ছিল, প্রডিউসার যারা ছিল, তারা হয়তো দেশে নাই, পালাই গেছে। সরকারের সাথে সাথে তারা পালাই গেছে। কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট যারা ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার, অ্যাসিস্ট্যান্ট তারপরে রাইটার, তারা কিন্তু এখনো জীবিত বা তারা স্ব পদে কিন্তু বহাল আছে। তো তারা কিন্তু এই নাটকটাকে সুন্দরভাবে আবার সাজাইতে পারে, কারণ তারা অভিজ্ঞ হয়ে গেছে, দেখতে দেখতে শিখে ফেলছে, ডিরেকশন দিচ্ছে। তারা এখন প্রধান ডিরেক্টর হিসেবে কাজ করতেছে, প্রধান রাইটার হিসেবে কাজ করতেছে, প্রধান প্রডিউসার হিসেবে কাজ করতেছে। তো এই বিষয়টাকে সামনে নিয়ে আসার অর্থ হচ্ছে যে এই যে বর্তমানে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে না, এই কনফ্লিকশনের জন্য তারা কি করতেছে, একটা ড্রামা সাজানোর চেষ্টা করতেছে। যদি দুইটা পয়েন্ট আমি কিন্তু বলছি যে একটা ড্রামা হইতে পারে, আবার বাস্তব হইতে পারে। আমি দুইটা বিষয় কিন্তু আমি নিয়ে আলোচনা করতেছি। ড্রামা যদি হয়ে থাকে, সেটা ড্রামার মাধ্যমে, কারণ ওই ব্যক্তিরা হয়তো গভর্নমেন্টকে বলতেছে যে এই ইস্যুটাকে সামনে নিয়ে আসেন, দেখেন আন্দোলন সবকিছু চুপসে যাবে। কারণ বর্তমানে যে বিরোধী দল আছে, তাদের কিন্তু এটা নিয়ে একটা আতঙ্ক আছে। বারবার বিগত সরকার কিন্তু তাদেরকে এই ট্যাগটা লাগানোর চেষ্টা করা হয়েছে, জঙ্গি। তো বিষয়টা হচ্ছে যে এই বিষয়টাকে আবার সামনে যখন নিয়ে আসবে, তখন দেখা যায় বিরোধী দলের বর্তমানে যারা আছে, তাদের ভিতরে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হবে যে কেন, কারণ ওই যে সমস্ত ডিরেক্টর প্রডিউসার যারা আছে, হ্যাঁ, যারা রাইটার আছে, তারা কিন্তু এখন কাজ কাজ করতে পারে, সরকারকে মেসেজ দিতে পারে, স্যার এইভাবে না, এইভাবে একটা কাজ করলে হয়তো আন্দোলন দেখবেন যে থেমে গেছে। এটা তাদের বার্তা দিতে পারে। তারা এইভাবে কাজ করতে পারে, আন্দোলন থামাইতে পারে, বিরোধী দলকে, বিরোধী মতকে তারা দামিয়ে রাখতে পারে একটা সিস্টেমে। কারণ এটা আমরা গত কয়েকদিন যাবৎ এই বিষয়টা কিন্তু আমরা বেশ কিন্তু লক্ষ্য করতেছি যে এইভাবে একটা ড্রামা সাজানোর চেষ্টা করা হচ্ছে। যদি এটা ড্রামেটিক্যাল একটা হিস্টোরি হয়ে থাকে, তাহলে এভাবে সাজাবে। আর যদি বাস্তব হইতে পারে, সেটা বাস্তব কিভাবে হইতে পারে? দেখেন, যখন বিগত সরকারের সময় এই যে ড্রামাগুলো তারা সাজাতো, হুম, তখন কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল যে ওখানে জঙ্গি, হ্যান ত্যান বক্কচক্র, এগুলো নিয়ে একটা সুন্দরভাবে ড্রামা সাজাতো। এই বিষয়টাকে কিন্তু আবার নতুন করে সাজাতে পারে, বাস্তবে সাজাতে পারে। কেন সাজাতে পারে? যারা এই নাটকগুলো করতো, এই ড্রামাগুলো সাজাইতো, তারা কিন্তু এখন নিষিদ্ধ আছে। তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। তারা চাইবে তাদের নিজেদেরকে ফিরিয়ে আনার জন্য যে কোনো কিছু, যে কোনো আন্দোলন, যে কোনো ইস্যু সামনে নিয়ে আসার চেষ্টা করবে, সরকারকে হ্যারাসমেন্ট করার জন্য, আইন প্রশাসনকে হ্যারাসমেন্ট করার জন্য। একটা সরকারকে, সরকারের নেগেটিভ সবচেয়ে পয়েন্ট কোনটা জানেন? একটা সরকারকে যদি বা মানুষের মাঝে নেগেটিভ বার্তা দেওয়ার জন্য বা একটা মানুষকে, একটা সরকার নামানোর জন্য সবচেয়ে বড় ইস্যু কোনটা জানেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অস্থিতিশীল হয়ে যায়, তখন একটা গভর্নমেন্ট বা একটা সরকার তখন দুর্বল হয়ে যায়, স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যায়। তখন মানুষের নেগেটিভ বার্তাগুলো পৌঁছাইতে থাকে, মানুষও কিন্তু সরকারের উপর বিরূপ হয়ে যায়। তো ওই সংস্থাটা বা ওই ধরনের একটা চক্র, তারা কাজ করতে পারে সরকারকে নেগেটিভ বার্তা দেওয়ার জন্য, সরকারকে হ্যারাসমেন্ট করার জন্য। তারা কিন্তু একটা চেষ্টা চালিয়ে যেতে পারে, কারণ এটা বাস্তবে একটা রূপ ধারণ করে। কারণ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দেখবেন যে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, বা তারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছে। ঘটানোর পরে কি হবে? আইন শৃঙ্খলার ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাবে। দেশের মানুষ আতঙ্কের মধ্যে থেকে পড়ে যাবো যে গভর্নমেন্ট ব্যর্থ, আইন প্রশাসনের দিকে ব্যর্থ। তারা আইনকে কোনোভাবে, মানে প্রশাসনকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছে না, বা দেশের দুর্নীতি বা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছে না। এই সরকার ব্যর্থ। জনগণের মধ্যে এরকম একটা মেসেজ তৈরি করার জন্য তারা এটা বাস্তবে কিন্তু ঘটাতে পারে। ওই ড্রামেটিক্যাল যারা ড্রামার সাথে যারা জড়িত ছিল, তারা কিন্তু এটা বাস্তবে করিয়ে দিতে পারে। স্বাভাবিক, বাস্তবে এটা
করতে পারে, কেননা তাদের মধ্যে তারা জানে যে কিভাবে কি নাটক সাজানো যায়। তারা নাটকও সাজাইতে পারে, আমি যেটা প্রথমে বলছি যে একটা নাটক যদি হয়ে থাকে তাহলে এভাবে নাটক সাজাবে, আর বাস্তবে হলে এভাবে সাজাইতে পারে, কেননা একটা সংগঠন ইতিমধ্যে নিষিদ্ধ আছে। তারা চাইবে তারা যে কোনো ভাবে এটি বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য। এটা রাজনৈতিক একটা কৌশল হতে পারে, আমি বলছি না তারাই করতেছে, কিন্তু তৃতীয় পক্ষ করতে পারে। তৃতীয় পক্ষ করে তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি করে দিতে পারে সরকার এবং বিরোধী দলের মধ্যে, এবং নিষিদ্ধ একটা সংগঠনের মানে রাজনৈতিক দলের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করে দিতে পারে। তৃতীয় কোনো স্বার্থান্বেষী কোনো দল এই ঘটনা ঘটাবে, তারা কিন্তু সরকার জানবে যে এই ঘটনা ঘটাইছে ওই মতাদর্শী লোক যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা ঘটিয়েছে। এই ধরনের একটা কর্মকাণ্ড করতে পারে, অথবা বিরোধী দল করেছে, তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে, যার কারণে সরকারের সাথে তাদের সাথে কিন্তু একটা কনফ্লিক্ট হয়ে যাবে। ঠিক আছে, যখন তারা ফেস টু ফেস হয়ে যাবে, বিষয়টা কিন্তু দেশের মানে অস্থিতিশীল একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে। এটি স্বাভাবিক, এটি বাস্তবতা। এরকম কিন্তু ঘটনা ঘটে, বিগত সরকারের সময় এই ধরনের ঘটনা ঘটেছে, যেটা সরকারও জানে বিরোধী দলও জানে না, কিন্তু তৃতীয় পক্ষ কাজটা করে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা দ্বন্দ্ব বাজিয়ে তাদের স্বার্থ উদ্ধার করছে। এই ধরনের ইতিহাস অনেক আছে, আমরা যখন এই ইতিহাসগুলো আমরা দেখি না বা পড়ি না, এই ধরনের ইতিহাস আমরা অনেক দেখেছি বা অনেক পড়েছি যে এই সমস্ত কর্মকাণ্ডকে তারা করে থাকে, তৃতীয় একটা পক্ষ করে থাকে। তো তৃতীয় পক্ষ এই ধরনের কর্মকাণ্ড যখন করবে তখন দেশের ভিতর অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। বিষয়টা এরকম আমাদের দেশে হতে পারে। আরেকটি বিষয় দেখেন, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরে আমি কথাগুলো ক্লিয়ার করতেছি এই জন্য যে আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটতেছে। আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক, তাকে নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু তিনি মাঝে মাঝে কিছু বিষয় সামনে নিয়ে আসেন যেটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। সম্প্রতি তিনি একটি ভিডিওতে তথ্য দিয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে একটা মানে সংগঠনের কিছু মানুষ ইতিমধ্যে বাংলাদেশে ইন করছে, তাদের ভিতরে তার 2-3 জনকে অলরেডি গ্রেপ্তার করছে। এরকম একটা ইনফরমেশন তিনি দিচ্ছেন সাংবাদিক ইলিয়াস। তো দেখেন, সেটা কিন্তু আমাদের দেশের না, ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক কোন একটি দেশের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছে যে এই সরকার প্রধানকে শেষ করে দেওয়ার জন্য। দেখেন কতটা ভয়ঙ্কর, যার কারণে মানে এটা বিমান বাহিনীর ভিতরে একটা মানে এই বাহিনী ভিত্তিক একটি ঘটনা, যার কারণে এটার ভিতরে কিন্তু ব্যাপকভাবে প্রশাসনিকভাবে এখন কিন্তু খুব চিপার মধ্যে আছে বা প্রশাসনিক খুব চাপের মধ্যে আছে, এবং বিষয়টা কিন্তু মানে করেন যে এখন কিন্তু খুব বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে বলেন যে বাংলাদেশের প্রশাসন ডিপার্টমেন্ট কিন্তু সব সতর্কতার মধ্যে আছে তারা, কারণ এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বাংলাদেশে একটা অস্থিতিশীল করে দেওয়ার জন্য। কারণ আমাদের দেশি এবং বিদেশি চক্রগুলো আছে যারা উৎপেতে আছে আমাদের দেশটাকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য, এই সরকারকে হেনস্থা করার জন্য যে কোনো কর্মকাণ্ড তারা করতে পারে, যার কারণে নেগেটিভ যে গ্রুপগুলো আছে এদেরকে মাঠে নামাচ্ছে। সাংবাদিক ইলিয়াস যে একটা তথ্য দিছে, যে তথ্যটা আসলে ভুল বলে আপনি উড়ে দিলে চলবে না, কারণ তার কিছু কিছু ইনফরমেশন আমার কাছে এই জন্য বিশ্বাস লাগে, অথবা আপনাদের কাছেও লাগতে পারে কিছু কিছু বিশ্বাস। আমরা বিগত সরকারের সময় একটি বিষয় কিন্তু তিনি তুলে ধরছিলেন, সেটি হচ্ছে যে তিনি বলছেন যে পুলিশ প্রশাসনের মধ্যে 2টা গ্রুপ আছে। এটা আমরা জানি সাবেক যে পুলিশ প্রধান বেনজির আহমেদ, আর একটি ছিল যে টিবি হারুন, অত্যন্ত পরিচিত সমালোচিত একজন ব্যক্তি। দুজনের একটা গ্রুপ আছে, 2টা গ্রুপ আছে, এটা কেউ জানতো না, ইভেন পুলিশের ভিতরে তারাও কিন্তু জানতো না, সাধারণ পুলিশ তারা আছে তারাও কিন্তু জানতো না যে তাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে 2টা গ্রুপ আছে। কিন্তু সাংবাদিক ইলিয়াস যখন এটা প্রকাশ করলো তখন তাদের কর্মকাণ্ডগুলো দেখে সবাই বুঝতে পারলো যে হ্যাঁ এই 2টা গ্রুপ। কারণ আমরা দেখেছি সেখানে যে ডিবি হারুন তখন এসপি ছিল, তখন নারায়ণগঞ্জে একটা ঘটনাকে কেন্দ্র করে তাকে কিন্তু ডিমোশন দিয়া তারপরে করছিল, টাকা হেড অফিসে তাকে ট্রান্সফার করে দেয়, মানে কিছুদিন তাকে কিন্তু মানে একদম চিপার মধ্যে রেখে দিয়েছে বেনজির আহমেদ। পরে তিনি প্রতিশোধমূলক আবার বেনজির আহমেদের একটা ঘটনা তিনি প্রকাশ করে দেন। তো তাদের ভিতরে কিন্তু ব্যাপকভাবে একটা গ্রুপিং ছিল, এই বিষয়টা কিন্তু পরবর্তীতে প্রকাশ পায়। আমি তখন দেখেছি, তখন ভাবছি যে হ্যাঁ তার কাছে কিছু কিছু বিষয় যায় যেটা বাংলাদেশের হয়তো বা সেই গোয়েন্দা সংস্থাগুলো অনেক কিছু প্রকাশ করতে পারে না। কিসের জন্য প্রকাশ করতে পারে না? আইনি জটিলতার কারণে, তাদের চাকরিকে সেভ করার জন্য তারা অনেক বিষয়গুলো তারা প্রকাশ করতে পারে না, সাংবাদিক থেকে দিতে পারে না। যার কারণে এই সমস্ত সাংবাদিক যারা প্রকাশ করে, যারা মানে দায়িত্বের সাথে বিষয়গুলোকে তারা হ্যান্ডেলিং করে, এদের মাধ্যমে তারা কিন্তু অনেক ঘটনাগুলো তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং ওই ঘটনাগুলো কিন্তু বাস্তবে কিন্তু ঘটে, যেটা হয়তো অনেক সময় গোয়েন্দাদের কাছে তথ্য থাকে না, কিন্তু এমন গোয়েন্দার কাছে একটা তথ্য পেয়েছে, সে ফ্লাশ করে দিয়েছে ওই সাইটে, তাকে দিয়ে প্রকাশ করাচ্ছে যে তুমি প্রকাশ করে দাও। বিষয়টা কি এরকম। তো এই যে বর্তমান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে একটা মানে চক্রান্ত করছে, এটা কিন্তু একদম হেলায় ফেলে দিলে হবে না। প্রশাসন কিন্তু অনেক সচেতন হয়ে গেছে যে বিষয়টাকে মানে ওভাবে দেখছে, তারা হ্যান্ডেলিং করছে তারা।
তো আমাদের এই যে আমি যেটা বলছি যে জঙ্গি প্রথমে যে কথাটা বললাম, যে আলোচনা করলাম, যেটা নেগেটিভ বার্তা হতে পারে, পজিটিভ বার্তা হতে পারে, বা নেগেটিভ ভাবে কাজ করতে পারে, পজিটিভ ভাবে কাজ করতে পারে। এটাকে হেলায় রাখলে হবে না। তবে এই জিনিসটা আমাদের মাঝে আবারও ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যেটা বিগত 17 বছর আমরা যেটা দেখছি, যে রাজনৈতিক আন্দোলন কোনো কিছু করতে শুরু করলেই এই বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়। তো আবার আমাদের দেশে আবার সেটার চর্চা হচ্ছে। আবার এটা মনে করেন না যে এটা শুধু ওই সরকারের সময় যে বার্তাগুলো দিছে যার মাধ্যমে, সেটা হইতে পারে, আবার বাস্তবে হইতে পারে। কারণ বাস্তবে সেই সংগঠন, মানে যাকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সংগঠন সাথে বাংলাদেশ বর্তমান সরকারের সাথে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার জন্য, তাদের সাথে একটা বিবাদ তৈরি করার জন্য তৃতীয় শক্তি কিন্তু কাজ করাইতে পারে। করাইয়া দিয়া সরকারের সাথে তাদের একটা মানে দ্বন্দ্ব বাজায় দিতে পারে, যে তাদেরকে কখনোই আর বাংলাদেশের রাজনীতিতে আসতে দেওয়া হবে না। এই ধরনের একটা মন মানসিকতা বা এই ধরনের একটা কার্যক্রম কিন্তু তারা গড়াইতে পারে। এই জন্য প্রশাসন ডিপার্টমেন্ট সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা সচেতন থাকবেন। কারণ দেশ আমার আপনার সকলের। আগে দেশ বাঁচাইতে হবে, তারপরে রাজনীতি করেন, যেটা করেন। মতাদর্শ থাকতে পারে ভাই, যে বাংলাদেশের মানুষ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, যে যার মতো করে যে কোনো দলকে সমর্থন করতে পারে, ভালোবাসতে পারে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু একটি রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক প্রতিপক্ষ শক্তি বা বলেন তৃতীয় কোনো শক্তি বলেন, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করবে, এটা প্রশাসন হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের মধ্যে অনেক দায়িত্বের মধ্যে পড়ে বিষয়টা। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে বিষয়গুলো অত্যন্ত মানে সচেতনতার সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়গুলো হ্যান্ডেলিং করবেন। তো সবাই ভালো থাকবেন, যার যার জায়গা থেকে অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আমাদের সমাজে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই সেগুলোকে প্রশাসনকে জানানোর চেষ্টা করবেন। প্রশাসনকে জানিয়ে তাদেরকে অবশ্যই তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।